ভূস্বর্গ কাশ্মীর শুধু নামই যথেষ্ট ট্যুর প্ল্যান ফাইনাল করার জন্য। কোথায় ঘুরতে যাব এই প্রশ্ন ওঠার সাথে সাথে কাশ্মীরের নাম সামনে এলে বাকি সব জায়গার নাম কিন্তু ফিকে হয়ে যায়। কিন্তু কাশ্মীর ঘোরা খরচ সাপেক্ষ, কোনোভাবেই খরচ অন্যান্য ট্যুরের থেকে কম হয় না। কিন্তু তাহলে কি মধ্যবিত্তরা কাশ্মীর যাবে না? এমনটা নয়। আজ এই ভিডিওর মাধ্যমে কাশ্মীর ঘোরার একটা সম্পূর্ণ ধারণা দেব, যাতে মধ্যবিত্তরাও কাশ্মীর ঘুরতে পারে। ভিডিওটা একটু লম্বা হবে, তাই সম্পূর্ণ দেখার জন্য একান্ত অনুরোধ রইল। এই ভিডিও দেখলে আপনার কাশ্মীর ঘোরার জন্য যে প্রশ্ন আছে তার 80% উত্তর আপনি পেয়ে যাবেন। বাকি 20% আমাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কেমন আছেন সবাই? যাক, অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, তার কারণ আমার কন্যার এক্সাম ছিল, সেই জন্য অনেক কিছুই আপনাদেরকে আপডেট দিতে পারিনি। তো কাশ্মীর সিরিজ রিসেন্টলি আমি শেষ করেছি ভিডিও। কাশ্মীর আপনারা দেখেছেন, কতটা ভালো লেগেছে কতটা খারাপ লেগেছে জানি না, সে আপনারাই বলবেন। এখন কথা হচ্ছে যে কাশ্মীর সিরিজে দেখার পর অনেকেরই হয়তো কাশ্মীর ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে আপনাদের। তো একটা মোটামুটি আউটলাইন দেখে আপনারা যেতে সবাই পছন্দ করেন, যে কত খরচা হবে, কিভাবে ঘুরবেন, গাড়ি কোথায় যোগাযোগ করবেন, বা আপনারা কোন হোটেলে থাকবেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, অন্যান্য যে ইউটিউবাররা আপনাদের ভিডিও দেয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় সেই সমস্ত। আজকে আমি আপনাদের যে ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব, তাতে চেষ্টা করব যে মধ্যবিত্তদের নাগালের মধ্যে সমস্ত কিছু রাখার জন্য। দেখুন, কাশ্মীর হচ্ছে গিয়ে ব্যয় সাপেক্ষ, এটা আমি আগে থেকেই মেনে নিচ্ছি, কিন্তু একটু সিস্টেমেটিকভাবে যদি কাশ্মীর ঘোরা যায় তাহলে ব্যয় অনেকটাই কম হয়, মধ্যবিত্তরাও সেটা অ্যাফোর্ড করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কাশ্মীর ঘুরতে গেলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে গিয়ে মোবাইলের সিম। একটা কথা ভালো করে জেনে নিন, মোবাইলের সিম, যে সিম আমরা এখানে ইউজ করি, প্রিপেড সিমের কথা বলছি আমি, সেই সিম কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে চলবে না। জম্মু অ্যান্ড কাশ্মীরে চলবে জম্মু অ্যান্ড কাশ্মীরের সিম, অথবা পোস্টপেড কানেকশন যদি আপনার থাকে সেইটা চলবে। কেন, পোস্টপেড কানেকশানে অনেক রকম সিকিউরিটি ফিচার্স আছে, সেইগুলো পার করে আপনি সিমটা পান। সেই জন্য পোস্টপেড কানেকশান কাশ্মীরে অ্যাভেলেবেল। সে আপনার ভারতবর্ষের যে কোনো জায়গার সিম হোক না কেন, পোস্টপেড কানেকশান যদি থাকে তাহলে কাশ্মীরে কিন্তু সেই সিম চলবে। প্রিপেড কানেকশান কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের সিম একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরে চলবে। আপনি যে শহরে থাকেন সেটা যদি জম্মু অ্যান্ড কাশ্মীর না হয় তাহলে কিন্তু সেই সিম কাশ্মীরে চলবে না। অনেকে আছেন এটা বলবে যে আপনি কাশ্মীর পৌঁছে গিয়ে সেখান থেকে একটা নতুন সিম নিয়ে নেন, কিন্তু সমস্যাটা এই হয় যে আজকালকার গুগল পে, ফোনপে এই সমস্ত যে আপনার সিমে রয়েছে, সেই সিমটা কিন্তু তখন সেখানে কাজ করবে না বলে আপনারা গুগল পে, ফোনপে ইউজ করতে পারবেন না। তার থেকে এটা বেটার হবে, যদি আপনার পোস্টপেড কানেকশান থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে আপনার প্রিপেডটাকে কিছুদিনের জন্য পোস্টপেড কানেকশানে কনভার্ট করে নিয়ে কাশ্মীরে যান। তাতে সেই সিমটাই আপনার কাছে চলবে, সেই নাম্বারটাই চলবে, সেখানে আপনারা গুগল পে, ফোনপে যা আছে সমস্ত কিছু ইউজ করতে পারবেন। কেন, ক্যাশ সবসময় ক্যারি করা তো সম্ভব হয় না। দ্বিতীয় যেটা হলো যে কোথায় যাবেন, কিভাবে যাবেন। কাশ্মীর ঘোরার জন্য সবথেকে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে গুগল ম্যাপটাকে ফলো করতে হবে। ম্যাপ কিন্তু আপনাকে অনেক ইনফরমেশান দেবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আগে সোনমার্গ যাবেন, আগে গুলমার্গ যাবেন, ডিস্টেন্স কত টাইম লাগতে পারে। হ্যাঁ, এবার যানজটের জন্য হয়তো সময় কিছুটা বেশি, বা অনেক সময় রাস্তা ফাঁকা থাকলে সময় কিছুটা কম লাগতে পারে, সেই প্রশ্ন আলাদা। কিন্তু একটা আউটলাইন আপনাকে দিয়ে দেবে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন। সুতরাং আমি যেটা করি যে ম্যাপটাকে ফলো করি, আর ম্যাপ বলতে গুগল ম্যাপ সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল, এবং সেটাই আমি করি। আপনাদেরকেও বলবো, কোনো জায়গা, শুধু কাশ্মীর বলে না, যে কোনো জায়গায় যাওয়ার আগে গুগল ম্যাপটাকে ফলো করবেন। সেই ম্যাপ আপনাকে বলে দেবে কোথায় আপনার আগে যাওয়া উচিত, কোথায় আপনার পরে যাওয়া উচিত। ঠিক আছে? কিভাবে যাবেন? কাশ্মীর যেতে গেলে
কলকাতা থেকে দুটো ট্রেন আছে যেটা ডাইরেক্ট কাশ্মীর যায়, আর একটা ট্রেন হামসাফার, সেটা বাই উইকলি। আর দুটো ট্রেন হচ্ছে, এক হচ্ছে জম্মু তাওই আর দুই হচ্ছে গিয়ে হিমগিরি। কিন্তু এইগুলো আপনি অ্যাভেল করতে পারেন যদি আপনি খরচটাকে কমাতে চান, তাতে সময় কিন্তু অনেকটা বেশি যাবে। আবারও বলছি, খরচটাকে কমাতে চাইলে আপনি এই ট্রেনগুলো অ্যাভেল করতে পারেন, হিমগিরি বা জম্মু তাওই এক্সপ্রেস। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় অনেকটা বেশি যাবে। সেটা যদি না করতে চান, আপনারা হামসাফার এক্সপ্রেস ধরে, যেটা শিয়ালদা থেকে জম্মু তাওই অবধি যায়, সেই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। আর যদি একটু খরচ বাড়াতে চান, তাহলে আমি বলবো সবচেয়ে ভালো হবে এখান থেকে রাজধানী ধরে পৌঁছে যান নতুন দিল্লি। নতুন দিল্লি থেকে শক্তি এক্সপ্রেস ধরে আপনারা পৌঁছে যান উধমপুর। বাই দ্য ওয়ে, এই হিমগিরি, জম্মু তাওই এবং হামসাফার তিনটেই কিন্তু জম্মু স্টেশন পর্যন্ত যায়, উধমপুর পর্যন্ত যায় না। সুতরাং আপনি যদি উধমপুর অবধি ট্রেনে যেতে চান, তাহলে এটা বেস্ট হবে এখান থেকে রাজধানী এক্সপ্রেস অথবা পূর্বা এক্সপ্রেসও ধরতে পারেন। সেক্ষেত্রে দিল্লিতে কিছুটা সময় পেয়ে যাবেন ঘুরে নেওয়ার জন্য, কারণ পূর্বা এক্সপ্রেস দিল্লিতে পৌঁছায় সকাল 6টায়, আর শক্তি এক্সপ্রেস সন্ধ্যে 7টার সময় আছে, সেটা আপনারা অ্যাফোর্ড করতে পারেন। তাহলে দিল্লি হয়ে জম্মু যাচ্ছেন, দিল্লি হয়ে উধমপুর যাচ্ছেন, আর না হলে ডাইরেক্ট জম্মু যাচ্ছেন। কোনটা যাবেন সেটা আপনাদের হাতে, ঠিক আছে? এবার বলি বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী যারা যাবেন তাদেরকে বলবো আপনারা উধমপুর থেকেও যেতে পারেন বা জম্মু থেকেও যেতে পারেন, তবে এটা বেটার হবে উধমপুর থেকে না গিয়ে দিল্লি থেকে সরাসরি ট্রেন যাচ্ছে বৈষ্ণোদেবী কাটরা অবধি, সেই ট্রেন আপনারা অ্যাভেল করে ডাইরেক্ট কাটরায় চলে যাবেন। জম্মু হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দিল্লি যাবেন, দিল্লি থেকে কাটরা পর্যন্ত ডাইরেক্ট গাড়ি আছে, সেই গাড়িতে করে আপনারা চলে যাবেন। শক্তি এক্সপ্রেস, যেই এক্সপ্রেসে করে আমি উধমপুরে নেমে গেলাম, সেই ট্রেনটাই কিন্তু কাটরা অবধি যায়। যারা জম্মু থেকে কাটরা যাচ্ছেন তাদের কিন্তু গাড়ি ভাড়া লাগবে 200 টাকা শেয়ারিংয়ে। আর যদি বাসে যান, ওয়েল অ্যান্ড গুড, 50 টাকাতে আপনি বাস ভাড়া 2 ঘন্টার সময় লাগে, কাটরা চলে যেতে পারবেন। আচ্ছা, কাটরাতে থাকার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে জম্মু কাশ্মীর যে সারাইন বোর্ড আছে, বৈষ্ণোদেবী সারাইন বোর্ড আছে, সেই সারাইন বোর্ডের হোটেল। এটা অনলাইনেও বুক করা যায়, অত্যন্ত চিপ, ডরমেটারিও আছে। আপনারা অনলাইনে বুক করে চলে যেতে পারেন, বা আপনারা ডাইরেক্টও সেখানে যেতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তো তারা সেটা দিয়ে দেবে। এইটা গেল এই কাটরার দিকের কথা। বৈষ্ণোদেবী যাবেন, বৈষ্ণোদেবীতে উঠবেন। বৈষ্ণোদেবীতে ঘোরার জন্য আপনাদেরকে একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিই, যদি আপনারা শীতকালে বৈষ্ণোদেবী যান, তাহলে দিনের বেলা আপনারা ট্রেকিং শুরু করবেন। আর যদি আপনারা যান গরমকালে, তাহলে আপনাদেরকে বলবো রাত্রির বেলা আপনারা ট্রেকিং শুরু করবেন। বৈষ্ণোদেবী 24/7 খোলা থাকে। রেজিস্ট্রেশন অফিস সকাল 7টায় খোলে, সেই রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশনের পর্চি কাউন্টারে আপনি দাঁড়াবেন, সেই পর্চিতে যে নাম্বার পড়বে সেই নাম্বার অনুযায়ী মন্দিরে কিন্তু আপনি ঢুকতে পারবেন। তাতে টাইম দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে, সমস্ত কিছু। পর্চি কিন্তু মাস্ট, আধার কার্ডটা সঙ্গে রাখবে। বৈষ্ণোদেবী ঘোরার পর কাটরা থেকে যখন শ্রীনগর যাবেন, আপনারা ডাইরেক্ট গাড়িতেও যেতে পারেন, কিন্তু গাড়ির রেট কিন্তু সাংঘাতিক। আমি দর করেছিলাম প্রায় 9,000 টাকা থেকে কিন্তু গাড়ির রেট শুরু, আর পার হেড কস্টও খুব একটা কম নয়। তাই এটা বেস্ট হবে যে কাটরা থেকে আপনারা গাড়ি করে, শেয়ার গাড়ি করে চলে আসবেন বানিহাল। বানিহাল থেকে লোকাল ট্রেনে আপনারা চলে যাবেন বৈষ্ণোদেবী। ঘুরে কাটরা শ্রীনগর যেতে চাইছেন, এটা কিন্তু তাদের জন্য। এবার বলি উধমপুর বা জম্মু পৌঁছে গাড়ি ভাড়া। দেখুন, জম্মু থেকে যদি শেয়ার গাড়িতে যান 1000-1200 নিচে কিন্তু গাড়ি হবে না, এটা ভালো করে জেনে নিন। 1200 টাকার নিচে কিন্তু শেয়ার গাড়িতে জম্মু থেকে শ্রীনগর অবধি আপনারা যেতে পারবেন, কিন্তু তার নিচে সেটা হবে না। তার থেকে বেস্ট হবে আমি যেভাবে শ্রীনগর গেছি সেইভাবে। এখান থেকে প্রথমে কলকাতা থেকে ট্রেন ধরে দিল্লি, দিল্লি থেকে ট্রেন ধরে চলে যাবেন উধমপুর। উধমপুরে নেবে স্টেশনের বাইরে এলেই দেখবেন যে গাড়ি দাঁড়িয়ে আছে। শেয়ারিংয়ে আপনাদের থেকে
600 টাকা কি 700 টাকা নেবে, একটু দরদস্তুর করলে হয়তো আরও কমে যাবে। সেই গাড়ি ধরে আপনি চলে যাবেন বানিহাল স্টেশনে। বানিহাল স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবেন একদম শ্রীনগর, ভাড়া মাত্র 45 টাকা, সময়ও লাগে খুব কম, মানে 1.5 ঘন্টা মতো সময় লাগবে আপনাকে বানিহাল থেকে শ্রীনগর পৌঁছে দেবে। আপনারা যদি গাড়িতে যান সেটা কিন্তু হবে না। বানিহাল থেকে যদি আপনারা শ্রীনগর গাড়িতে যান, বা আপনি ধরুন যারা কাটরা চলে যাচ্ছে উধমপুর থেকে, কাটরা থেকে শ্রীনগর যাচ্ছেন গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া কিন্তু অনেক, প্রায় 9,000 টাকা। সুতরাং এটা বেটার হবে খরচটাকে বাঁচানোর জন্য উধমপুর থেকে প্রথমে বানিহাল যাওয়া, বানিহাল থেকে আপনাদের ট্রেন ধরে ডাইরেক্ট শ্রীনগর। তো এইভাবে গেলে আমার মনে হয় সময়টাও কম লাগবে আর খরচটাও কম হবে। বাকি ডিসিশন আপনাদের ওপর। শ্রীনগরে পৌঁছে শ্রীনগরে থাকবেন কোথায়? দেখুন, একটা কথা আপনাদেরকে বলতে চাই যে শ্রীনগর বলে কথা না, যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে সামনাসামনি কিন্তু যদি ট্যুরিস্ট ডেস্টিনেশনের কাছাকাছি যে মানে হোটেল নিতে চান আপনারা, সেক্ষেত্রে কিন্তু হোটেল কস্ট একটু বেশি হবে। যেমন ধরুন আপনি পুরী গেছেন বা দার্জিলিং গেছেন, পুরীতে গিয়ে যদি স্বর্গদ্বারের সামনে হোটেল নেন তাহলে সেক্ষেত্রে হোটেলের খরচ বেশি হবে, আর দার্জিলিংয়ে ম্যালের সামনে নিলে খরচ বেশি হবে, আপনারা সবাই জানেন। শ্রীনগরেও কিন্তু ব্যাপারটা সেরকম, ডাল লেকের কাছাকাছি যদি আপনারা হোটেল নেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি খরচ পড়বে। যেমন আমি যেই হোটেলটায় ছিলাম, আমি ডাল লেকের লেক সিটি হোটেলে ছিলাম, যেটা ডাল লেকের 11 নম্বর গেটের সামনে। সেখানে আমার ভাড়া পড়েছিল 2,500 টাকা পার ডে ট্রিপল শেয়ারিংয়ে। এইটাই যদি আমি লাল চকের কাছাকাছি নিতাম বা ডাল লেক থেকে একটু দূরে নিতাম, এই 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার বা 1 কিলোমিটারও বলতে পারে, সেই ভাড়াটাই কিন্তু নেমে 1,000-1,200তে নেমে আসতো। এটা আমি কিন্তু গল্প কথা বলছি না। আপনারা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা যখন সার্চ করবেন ডিস্টেন্স দিয়ে, তখন কিন্তু দেখতে পাবেন যে রেটটা কীরকম। যদি ডাল লেকের সামনে থাকতে চান তাহলে 2 থেকে 2,500 টাকা মিনিমাম আপনাকে হোটেল ভাড়া দিতে হবে, আর যদি ডাল লেক থেকে একটু দূরে থাকতে চান তাহলে সেটাই 1,000-1,200-র মধ্যে নেমে আসবে। মানে খরচ কিন্তু এইভাবে মেনটেন করতে হয়। শ্রীনগর আপনি পৌঁছেছেন, একটা গাড়ি বুক করবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লোকেরা শ্রীনগর ঘোরার জন্য গাড়ি বুক না করে পয়সা বাঁচানোর জন্য অটো করে শ্রীনগর ঘোরেন। আমি কিন্তু এইখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি যে অটো করে শ্রীনগর ঘুরছেন, একটা পয়েন্টে যাওয়ার পর কিছু কিছু জায়গায় এমন আছে অটোকে আর আগে যেতে দেবে না, তখন সেখানকার লোকাল যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের গাড়ি নিয়ে আপনাকে বাকি জায়গাগুলো ঘুরতে হবে। যেমন চশমেশাই যাওয়ার পর, চশমেশাই থেকে আগে কিন্তু পরিমহলে অটো অ্যালাউড নয়, সেখানে কিন্তু ওখানকার লোকাল গাড়ি নিতে হবে। তাই খরচ কিন্তু ঘুরে ফিরে সেই একই হয়ে যাবে। আপনি অটো ভাড়া করলে 1,500 থেকে 2,000-এর মধ্যে আপনার টাকা যাবে, আর যদি আপনি গাড়ি ভাড়া করেন পার ডে 3 থেকে 3,500 টাকা যাবে। অটো ভাড়া করলে 1,500 টাকা যেমন দিচ্ছেন, কিন্তু ওই সমস্ত জায়গা ঘোরার জন্য আবার 1,000 টাকা তার মধ্যে চেপে বসবে, ওই ঘুরে ফিরে একই জায়গায় টাকাটা চলে যাবে। তার থেকে এটা বেস্ট হবে যে আগে থেকে গাড়িটা বুক করে নেন, সেই 4 চাকা গাড়ি বুক করবেন, যেই গাড়ি সমস্ত শ্রীনগরের সমস্ত জায়গাতে আপনাকে নিয়ে যাবে। এবার ডিসিশন আপনাদের ওপর, আপনারা কি গাড়ি নেবেন, কিভাবে বুক করবেন, কত টাকা খরচ করবেন। তো এই হলো শ্রীনগরের ঘোরার কথা। গাড়ি মোটামুটি যদি কাশ্মীর ট্যুরের জন্য বুক করেন, একটা 6 সিটার গাড়ির রেট আছে 3,500 টাকা অ্যাপ্রক্সিমেট, এটা ওপর নিচ হয়। এবার আপনাদেরকে বলি এই গাড়িটা নির্বাচন করবেন কিভাবে। যদি আপনারা শীতকালে আসেন তাহলে এটা মাথায় রাখবেন, সেই গাড়ি যেন 4x4 হয়, 4x4 গাড়ি যেন অবশ্যই হয়। 4x4 যদি গাড়ি না হয়, গাড়িওয়ালাকে অবশ্যই বলবেন তার কাছে যেন চেন থাকে। শ্রীনগরে বলুন বা সোনমার্গ বলুন বা গুলমার্গ বলুন, সমস্ত জায়গাতেই কিন্তু বরফের রাস্তা এত পিচ্ছিল হয়ে যায়, গাড়িতে যদি চেন লাগানো না থাকে বা 4x4 গাড়ি যদি না হয়, অনেক সময় 4x4-এও কাজ হয় না, চেন লাগানো গাড়ি কিন্তু সেখানে কাজ হয়। যার জন্য আমরা 36 ঘন্টা সোনমার্গে আটকে ছিলাম। আমাদের কাছে যদি চেন থাকতো
তাহলে হয়তো সেই ইয়েটা যেখানে আমরা 36 ঘন্টা আটকে ছিলাম সেটা হয়তো হতো না। সুতরাং আপনারা যখন গাড়ি বুক করবেন গাড়িওয়ালার সঙ্গে এইভাবেই কথা বলবেন, গাড়ি 4x4 হয়, অথবা গাড়িওয়ালার কাছে চাকায় চেন লাগানো না থাকলেও তার কাছে যেন চেন গাড়িতে অ্যাভেলেবেল থাকে, যাতে বিপদে পড়লে সেই চেন লাগিয়ে ওই গাড়ি আপনাকে বিপদ থেকে বের করে নিয়ে আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে বলি শ্রীনগরে কোথায় কোথায় ঘুরবেন। শ্রীনগরে তো প্রথম যে ঘোরার জায়গা আছে সেগুলো হচ্ছে গিয়ে ওই মুঘল গার্ডেনগুলো, চশমাশাহী, পরিমহল, শালিমার বাগ, নিষাদ বাগ ইত্যাদি, এই সমস্ত গার্ডেনগুলো। সমস্ত গার্ডেনই কিন্তু খরচ লাগে পার হেড টিকিট 30 টাকা, আর বাচ্চা হলে সেটা লাগে আপনার 15 টাকা। বাচ্চাদের ওখানে এজটা সামথিং বোধহয় 10 বছর কি 12 বছর আছে, সেই বছর অবধি আপনাদের লাগবে 15 টাকা, তারপর সেটা হয়ে যাবে 30 টাকা। তো এই গার্ডেনগুলো সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তার মধ্যে আপনারা ভিজিট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। শীতকালে গেলে কিন্তু এই সমস্ত গার্ডেনে কোনো রকম ফুল দেখতে পাবেন না, গরমকালে গেলে আপনারা এখানে বিভিন্ন রকম ফুল দেখতে পাবেন। আর আছে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন এই রিসেন্টলি ওপেন হয়েছে, সেটা এই মার্চ মাসটা পুরোটা থাকবে, তারপরে কিন্তু সেখানে আপনি টিউলিপ দেখতে পাবেন না। এছাড়া আপনারা হজরতবল দরগাতেও যেতে পারবেন, সেখানে ঘুরে দেখতে পারবেন, শিকারা রাইড করতে পারবেন ইত্যাদি। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যে টিকিট লাগে এখানেও কিন্তু দালাল চক্র আছে, সেই দালাল চক্রের মধ্যে কিন্তু আপনারা পড়বেন না, ডাইরেক্ট কাউন্টার থেকে টিকিট কাটুন। এবার আপনাকে বলি যে শ্রীনগর পৌঁছেছেন আপনি, শ্রীনগর থেকে আপনি যাবেন সোনমার্গ, শ্রীনগর থেকে আপনি যাবেন গুলমার্গ, শ্রীনগর থেকে আপনি যাবেন পেহেলগাঁও। সোনমার্গ আর গুলমার্গ সেম ডে ভিজিট করে ফিরে আসা যায়। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে চিপ ব্যাপার। চিপ ব্যাপার বলতে গিয়ে ইন দ্য সেন্স যে খরচের দিক থেকে, যদি কেউ চান যে সোনমার্গে গিয়ে স্টে করবেন বা গুলমার্গে গিয়ে স্টে করবেন, অ্যাভেলেবেল অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল, কিন্তু রেট কিন্তু সাংঘাতিক। সেখানে 3,500 টাকা থেকে রুম কিন্তু শুরু হয়। এটা শীতকালের কথা বলছি। আর বেস্ট হবে যে সকালবেলা শ্রীনগর থেকে বেরোন, সোনমার্গ বা গুলমার্গ পৌঁছে যান, সেখানকার যা অ্যাক্টিভিটি আছে করুন, করে বিকেল 4টের মধ্যে ফেরার রাস্তা ধরুন, সন্ধেবেলার মধ্যে পৌঁছে যাবেন শ্রীনগর। এইটা হচ্ছে গিয়ে বেস্ট আইডিয়া। এবার যদি আপনারা সে সোনমার্গে বা গুলমার্গে থাকতে চান, দ্যাট ইজ আপ টু ইউ, সেক্ষেত্রে খরচ কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, গুলমার্গ যারা যাবেন, আপনি যে গাড়িটা বুক করে যাচ্ছেন 3,500 টাকা, সেই গাড়ি কিন্তু গুলমার্গ যাওয়ার মাঝ রাস্তা টাংমার্গে আপনাকে ছেড়ে দিতে হবে। ওখানকার ইউনিয়নের গাড়ি করে আপনাকে গুলমার্গ যেতে হবে। দিস ইজ দ্য রুল। এই খরচাটা কিন্তু একটা আছে, সেই খরচাটা 2,000ও হতে পারে, 2,500ও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিজন। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি যে গাড়িটা বুক করেছেন, যে আমি বলে দিলাম, তারপর ওখানে গিয়ে দেখলেন সেই গাড়ি যেতে দিচ্ছে না, নতুন গাড়ি যাচ্ছে, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। আরেকটা কথা আপনাদেরকে একটু বলে দিই, গুলমার্গ বলুন বা সোনমার্গ বলুন, সেখানে যখন আপনি যাবেন সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিগুলো যখন আপনি করতে যাবেন, ওখানকার লোকাল যারা অ্যাক্টিভিটিগুলো করাচ্ছে, আপনি গাড়ি থেকে নামার পরই আপনার কাছে এসে প্রায় ছেঁকে ধরবে। ওদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে আমরা গভর্নমেন্টের লোক, আমরা গভর্নমেন্টের রেট অনুযায়ী করি, একদম ওসবের মধ্যে কিন্তু পড়বেন না। যেমন ধরুন আপনি সোনমার্গে গিয়ে স্নো বাইকে চড়বেন, গাড়ি থেকে নামার পরই আপনাকে একাধিক লোক ছেঁকে ধরবে স্নো বাইকে চড়ানোর জন্য, তাদের রেট অনেক বলবে, একদম ওসবের মধ্যে পড়বেন না। যেখানে স্নো বাইক চড়ানোর জন্য বাইকে তোলা হচ্ছে, ডাইরেক্ট সেই জায়গায় চলে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, রেট অনেক কম হবে। এই যে লোকগুলো যারা আপনাকে গাড়ি থেকে নামার পরই ছেঁকে ধরবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ব্রোকার, দালাল যাকে বলা হয়। তারা তাদের কমিশন নেওয়ার জন্য এটা করছে। আমাদেরকে যখন সোনমার্গে স্নো বাইকের জন্য বলা হলো, আমাদের থেকে 2 থেকে 2,500 টাকা চাওয়া হচ্ছিল পার বাইক। সেটাই আমরা দুটো বাইক 1,500 টাকায় আমরা করে নিয়েছিলাম। পরে জানতে পারলাম সেটা সেই সময় আবহাওয়া খারাপ হয়েছিল বলে আমাদেরকে দুটো বাইক ওই রেটে দিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি
এই স্নো বাইকের রেট আছে 1000 থেকে 1500 টাকা। এটা সিজনের ওপর নির্ভর করে, যখন বরফ বেশি হয় তখন 1500 নেবে, আর যখন বরফ কম থাকবে তখন ওরা ওই 1000 টাকা মতো রেট নেয়। বাকি আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে। একটা কথা বারবার বলছি, দেয়ার ইজ নো গভর্নমেন্ট রেট। এরা লোকাল একটা ইউনিয়ন করে, ইউনিয়ন বলা ভুল হবে, একটা মানে কি বলবো 4-5 জন 6 জন একসঙ্গে হয়ে গিয়ে মানে গুন্ডামি করে রেটটা তারা বেশি নেয়। তারা তাদের কিন্তু বাইকও নয়, তাদের ঘোড়াও নয়, তারা বলবে আমাদের বাইক আমরা ঘোড়া। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, তাদের সঙ্গে কোনো রকম বার্গেনিং করবেন না, কোনো কথা বলবেন না। ঘোড়ায় চড়ানো হবে সেই জায়গাটায় আপনারা চলে যাবেন, আর যেখানে বাইকে আপনাকে চড়ানো হবে চলে যাবেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে ফিক্স করে নেবেন। এবার আসি গুলমার্গে। গুলমার্গে যখন রোপওয়ে আপনি চড়বেন, গুলমার্গের রোপওয়েতে কিন্তু অনলাইন বুকিং হয়, অফলাইনও বুকিং হয়। আমি বলবো ইট ইজ প্রেফারেবল দ্যাট আপনি সব সময় অনলাইনে বুকিং করে যাবেন। 800 টাকা আপ অ্যান্ড ডাউন ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজের রেটটা আরেকটু বেশি। সেকেন্ড পেজে যাওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই, কেন সেকেন্ড পেজটা হচ্ছে গিয়ে চেয়ার আর ফার্স্ট পেজটা হচ্ছে গিয়ে কেবিন। ফার্স্ট পেজেই গেলেই আপনি বরফ দেখতে পাবেন, শীতকাল হলে তো বরফ দেখতে পাবেন অবশ্যই, গরমকাল হলে কয়েকটা মাস হয়তো বরফ দেখা যায় না, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বরফ আপনি পেয়ে যাবেন। এই হলো গুলমার্গ। গুলমার্গের অনলাইনে আগে থেকে করে নেবেন, কেন যদি আপনি সেদিনকে গিয়ে বুকিংটা করেন প্রচুর লাইন পড়ে, তারপরেও সেম কেস, সেই দালাল হবে, বলবে আপনাকে আমি টিকিট করিয়ে দিচ্ছি বলে অনেক টাকা চার্জ নিয়ে নেবে। ওইসবের মধ্যে একদম যাবেন না। বাড়ি থেকে নিজের ইন্টারনেট দিয়ে, কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে হোক রোপওয়ের টিকিটটা বুক করে নেবেন, তাহলে কিন্তু অনেক পয়সা সেভ হবে, অনেক টাইম সেভ হবে। আর এছাড়াও এই সমস্ত হিল স্টেশনগুলোতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, সেগুলো মানে লোকাল মেড অ্যাক্টিভিটি, তার রেটও লোকালি ওঠানামা করে, সেই সবের মধ্যে আর আমি যাচ্ছি না। কেন আজকে দেখুন, আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে পুরো বরফে ভরা ছিল, সেই সময় লোকাল অ্যাক্টিভিটি একরকম হবে। যখন সোনমার্গে বরফ কমে যায় সেই সময়কার লোকাল অ্যাক্টিভিটি কম হবে। সোনমার্গ থেকে আবার থাজিয়াস গ্লেশিয়ার যাওয়া যায়, সেই ঘোড়ার রেট ওঠানামা করবে সেই সিজন অনুযায়ী, বরফ হলে রেট বেশি হবে, বরফের সময় না হলে রেট কম হবে। তাই এই নিয়ে আর আমি কোনো রকম রেট দিলাম না। এগুলো সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করবে যে আপনি সেখানে গিয়ে সেই লোকাল অ্যাক্টিভিটিটা করবেন কি না করবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে লোকাল অ্যাক্টিভিটিগুলোর কথা বলছি, গুলমার্গ সোনমার্গ ইটসেলফ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, পিকচারসিক প্লেস, সেখানে গিয়ে কোনো রকম অ্যাক্টিভিটি না করলেও হবে, আরামসে যান, জায়গাটাকে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, চলে আসুন। তাতে খরচও কম হবে আর আপনাদের সময়টাও বাঁচবে। বরফের সময় গেলে কিন্তু একটু তাড়াতাড়ি, মানে 4টে ওখান থেকে বেরোনোর টাইম আছে, আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবেন, না হলে কিন্তু হট করে বরফ পড়ে গেলে, রাস্তা বন্ধ হয়ে গেলে কিন্তু মুশকিলে পড়ে, যেমন আমরা 36 ঘন্টা আটকে গেছিলাম। আবারও বললাম সেই কথাটা, এটা মাথায় রাখবে। হয়ে গেল সোনমার্গ, হয়ে গেল গুলমার্গ। এবার যাবেন পেহেলগাঁও। পেহেলগাঁওতে ওই যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। রাস্তায় ঘুরতে ঘুরতে যাবেন, অনেক পয়েন্ট আছে, সেগুলো দেখতে দেখতে যাবেন। তার ডিটেলস পেহেলগাঁওয়ের ভিডিওতে আমি দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। গাড়ি ভাড়া ওই পড়বে 3,500 টাকা। পেহেলগাঁও যাওয়ার পথে, পেহেলগাঁওতে কিন্তু যাওয়ার ঠিক আগে অ্যাপেল জুস দেখতে পাবেন, সেটা কিন্তু অবশ্যই খাবেন। দাম কিছুটা বেশি আমার মনে হয়েছে, 50 টাকায় অল্প একটুই দেয়, কিন্তু সেটা অরিজিনাল জুস আপনাকে সামনে বানিয়ে দেবে, উইদাউট এনি প্রিজারভেটিভ, উইদাউট সুগার, এনিথিং। ইচ্ছা করলে সেখান থেকে আপনারা অ্যাপেলও কিনতে পারেন বাড়িতে নিয়ে আসার জন্য। অ্যাপেল আমি বলবো ওই জায়গা দিয়েই কিনবেন, খুব ভালো কোয়ালিটির অ্যাপেল ওরা কিন্তু আমাদেরকে খাইয়েছিল। সুতরাং এই হচ্ছে গিয়ে পেহেলগাঁও যাওয়ার পথে অ্যাপেল জুসের যে কর্নার আপনারা ভিডিওতে দেখেন, সেইটা হচ্ছে গিয়ে এইটা। আমি এই বলবো এই জায়গাটা ঠিক আছে, এখানে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন, কোনো রকম এখানে ঠকবেন না, এইটুকু বলছি, এইটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। এইখানে একটা খুব ভাইটাল পয়েন্ট আপনাদেরকে বলছি, যারা এখন বর্তমান সিচুয়েশানে কাশ্মীর ঘুরতে যাচ্ছেন, বন্দে ভারত এখনও চালু হয়নি, তাদেরকে বলবো গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ঘোরার পর আপনি পেহেলগাঁও যেদিন যাচ্ছেন
সেদিন গিয়ে আপনি যে গাড়ি ভাড়া করেছেন সেই গাড়িটা প্যালগাঁও পৌঁছে ছেড়ে দিন। তার কারণ প্যালগাঁওতে কিন্তু যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে, যেমন চন্দনবাড়ি, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনি আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন না। যেতে হবে সেখানকার ইউনিয়নের গাড়ি নিয়ে। আপনি যদি প্যালগাঁওতে মিনিমাম একদিন স্টে করেন, আপনার গাড়ি কিন্তু যে গাড়িটা আপনি শ্রীনগর থেকে ভাড়া নিয়ে এসছেন সেটা সেখানে দাঁড়িয়ে থাকবে। আপনাকে চার্জ গুনতে হবে 3,500 টাকা। তো এটা বেটার হবে প্যালগাঁও পৌঁছে গাড়ি আপনি ছেড়ে দিন, সেখানকার গাড়িতে আপনি প্যালগাঁও ঘুরে নিন। ঘুরে নেওয়ার পর এবার আসবে যে কিভাবে আপনি ফিরবেন। তার আগে বলে দিই যে এই যে গাড়ি যেটা আপনাকে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আড়ু ভ্যালি ইত্যাদি জায়গায় নিয়ে যাচ্ছে, সেই গাড়ির চার্জ কি? যদি সব কটা পয়েন্ট গাড়ি করেন তো মিনিমাম একটা 4 সিটার গাড়ির চার্জ আছে 2250 টাকা, আর একটা পয়েন্ট গেলে 1250 টাকা। এটা কিন্তু মাথায় রাখবেন। বৈশারেন ভ্যালি, যেটা মিনি সুইজারল্যান্ড বলে, যেতে পারেন, তবে সেটা বলবো গ্রীষ্মকালে যাবেন। শীতকালে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন শীতকালে আমরা গেছি, আমাদের ভিডিও দেখেছেন যে এত পরিমাণ বরফ পেয়ে গেছি, তারপর আর ওই ঘোড়া করে ওপরে গিয়ে বরফ দেখার কোনো মানে হয় না। এটা আমার কাছে এইটা মনে হয়েছে। সুতরাং শীতকালে গেলে আমরা বলবো বৈশারেন ভ্যালিটাকে বাদ দিয়ে যাবেন। হ্যাঁ, যদি অতি উৎসাহী হন আপনি অবশ্যই যেতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ঘোরার চার্জ সাংঘাতিক। এটা একটুখানি এটা ডিপেন্ড করে সিজনের ওপর, সিচুয়েশনের ওপর। কথাটা বললাম কেন সেটা বুঝে নিন। প্যালগাঁও আপনার ঘোরা হয়ে গেল। প্যালগাঁওতে হোটেল কস্ট কীরকম? আমি যে হোটেলটা ছিলাম সেটা একটু কস্টলি ছিল, গ্লেসিয়ার হোটেল। সেটা খাওয়া দাওয়া সমেত আমাদের পড়েছিল প্রায় 3400 টাকা, 3300 সামথিং, 3400 টাকা। ব্রেকফাস্ট এবং লাঞ্চ আর ডিনারের মধ্যে একটা ইনক্লুড ছিল। এই হচ্ছে সিস্টেম। আপনি সেটা ছাড়াও অনলি রুম বুক করতে পারেন, তার জন্য রেট কমে যাবে। গোয়াই বিবো থেকে আমি বুক করেছিলাম, আপনাদেরকে বলবো গোয়াই বিবো বা মেক মাই ট্রিপ এই সমস্ত ইয়ে থেকে আপনারা রুম বুক করতে পারেন, অথবা সেখানে গিয়েও আপনারা বুক করতে পারেন, রুম অ্যাভেলেবেল। হ্যাঁ, সিজনে গেলে একটু সমস্যা হবে, তবে রুম পেয়ে যাবে। অনেকে আপনি যদি এখান থেকে রুম বুক করেন, অনেকে আপনাকে বলবে যে প্যালগাঁওতে হেলিপ্যাডের সামনে থাকতে বা রাফটিং পয়েন্টের সামনে থাকতে। সেটা কিন্তু মেন মার্কেট থেকে বেশ কিছুটা দূরে। ডিপেন্ড করবে আপনার ওপর যে আপনি মেন মার্কেটের সামনে থাকবেন না রাফটিং পয়েন্টের সামনে থাকবেন। রাফটিং পয়েন্টের সামনে থাকলে একটা সমস্যা আছে, ওদের ওখানকার যে ইউনিয়নের গাড়ি সেটা কিন্তু মেন মার্কেটের কাছাকাছি। আপনার হোটেল যদি সেই কাছাকাছি হয়, তাহলে আপনাকে হোটেল থেকে পিক আপ করার জন্য ওই প্যালগাঁও ঘোরাবে বলে তার জন্য তারা কোনো চার্জ নেয় না। কিন্তু রাফটিং পয়েন্টের সামনে বা হেলিপ্যাডের সামনে যদি থাকেন, তার জন্য কিন্তু আপনাদের থেকে 1500 টাকা চার্জ দেবে। এবার আপনারা বুঝে নিন কোথায় থাকবেন। অ্যাকোমোডেশন সব জায়গায় ভালো, কিন্তু শুধু এই প্রবলেমের জন্য আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কোথায় থাকবেন। হ্যাঁ, রাফটিং পয়েন্টের হোটেলের কোয়ালিটি কিন্তু মেন মার্কেটে হোটেলের কোয়ালিটির থেকে কিঞ্চিত ভালো। আমি এটা বলছি না যে মেন মার্কেটে হোটেলের কোয়ালিটি খারাপ, তবে রাফটিং পয়েন্টে হোটেলের কোয়ালিটিগুলো ভালো, ঠিক আছে। এটা গেল প্যালগাঁও। এবার প্যালগাঁও থেকে আপনি ফিরছেন, কিভাবে ফিরবেন? আপনি তো গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছেন, ওখানে লোকাল গাড়ি আছে শেয়ারিংয়ে, সেই গাড়ি করে আপনি অনন্তনাগ চলে আসুন। আবারও বলছি, ভালো করে শুনে নিন, প্যালগাঁও থেকে চলে আসুন অনন্তনাগ লোকাল গাড়িতে শেয়ারিংয়ে। অনন্তনাগ থেকে ট্রেন ধরে ডাইরেক্ট আপনি চলে আসুন বানিহাল, যেমনভাবে গেছিলেন ঠিক সেইভাবে। বানিহাল থেকে গাড়ি ধরে চলে আসুন জম্মু স্টেশন অথবা উধমপুর স্টেশন। বানিহাল থেকে জম্মু স্টেশনে শেয়ারিংয়ের গাড়ি ভাড়া 600 টাকা। তো এই হচ্ছে গিয়ে প্যালগাঁও থেকে ফেরার আপনার খরচা। আর ডাইরেক্ট গাড়ি যদি করেন, সে গাড়ি মিনিমাম 1800 থেকে 2000 টাকা পার হেড আপনার থেকে নেবে। এবার আপনাদের ওপর যে খরচ কতটা বা বাঁচাতে চান। চলে এলেন জম্মু, ট্রেন ধরে চলে আসুন কলকাতা। ট্রেনটা সেই একই ব্যাপার, আপনি দিল্লি হয়ে ব্রেক জার্নি করে আসবেন না ডাইরেক্ট আসবেন। ডাইরেক্ট এলে আপনাকে সাদা বাংলায় বলছি জান কয়লা করে দেবে। জম্মু তাই এক্সপ্রেসে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে, আমি ভুলেও সেই ট্রেনে উঠবো না। হ্যাঁ, আপনাদের যদি খরচ বাঁচাতে চান অবশ্যই উঠতে পারেন,
কিন্তু আমি বলবো যদি একটু ম্যানেজ করতে পারেন সেই ট্রেনটাকে অ্যাভয়েড করে জম্মুতাই বা হিমগিরি যাই বলেন না কেন, দুটো ট্রেনই একদমই বাজে, আপনি দিল্লি চলে আসুন। দিল্লি থেকে আপনি চলে আসুন কলকাতা, বা আপনি যদি সেই দিনের মধ্যে পড়ে হামসাফার এক্সপ্রেস, যেহেতু বাই উইকলি, আপনি সেই হামসাফার এক্সপ্রেস ধরেও ফিরে আসতে পারেন। তো এই হলো কাশ্মীরের লেখাজোকা। আরেকটা কথা বলতে চাই, কাশ্মীরে যে মোগল গার্ডেনগুলো আছে সেগুলো কিন্তু টিকিট সব সময় লাগবে। সেই টিকিটের খরচ আমি আপনাদের দিয়েছি 30 টাকা বোধহয় একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য, আর বাচ্চাদের জন্য 15 টাকা। এটা কিন্তু প্রত্যেকটা গার্ডেনের জন্য লাগবে, যেটা ইদানিং এরা বাড়িয়ে দিয়েছে। চালু করেছে বলবো না, চালু অনেক দিনই করেছে, ইদানিং এরা বাড়িয়ে দিয়েছে। শিকারা রাইড করবেন, শিকারা রাইড করার সময় খুব ভেবেচিন্তে করবেন। ডাল লেকের শিকারা রাইড, সেখানে কিন্তু অনেক বার্গেনিং চলে। আমরা 600 টাকায় শিকারে রাইড করেছি, কিন্তু আমাদের আগে একজন পরিচয় হয়েছিল বাঙালি ভদ্রলোকের সঙ্গে, তারা মাত্র 400 টাকায় শিকারা রাইড করেছেন। সুতরাং বুঝতে পারছেন কতটা বার্গেনিং চলে ওখানে। ড্রাই ফ্রুটস কিনতে গেলে আপনারা অবশ্যই প্যালগাঁওয়ের আগে ল্যাটপোড়া না লাটিপোড়া কি জায়গাটার নাম, আপনার গাড়িওয়ালায় আপনাকে নিয়ে যাবে, সেখান থেকে আপনার ড্রাই ফ্রুটস নেবেন। আমরা গেছিলাম প্যারাডাইস কেসার বলে একটা দোকান ছিল, সেইখানে কোয়ালিটি ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রশ্ন হবে না কোয়ালিটি নিয়ে, এটুকু গ্যারেন্টি আপনাদের দিতে পারি। শাল যদি কিনতে চান আপনারা কিনবেন শ্রীনগরের থেকে। শ্রীনগরে একটা পাইকারি মার্কেট আছে, যে মার্কেটটা অটোওয়ালাকে বললে অটোওয়ালা নিয়ে চলে যাবে, সেখান থেকে আপনারা শালটা কিনে নেবেন। এবার বলি যে টোটাল বাজেট কত হতে পারে। দেখুন, টোটাল বাজেট আমি সেভাবে দিচ্ছি না, থাকা খাওয়া মিলিয়ে কত খরচ লাগতে পারে। থাকা খাওয়া মিলিয়ে আপনি ধরে রাখতে পারেন পার হেড 1,500 টাকা অ্যাভারেজ লাগতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিজন, ডিপেন্ডিং আপন দ্য কোয়ালিটি অফ ফুড ইউনিট, কোয়ালিটি অফ অ্যাকোমোডেশন ইউনিট। যেমন আপনি অ্যাকোমোডেশন চাইবেন, যেমন আপনি খাবার দাবার চাইবেন, তার উপর সেটা ওঠানামা করবে। তবে অ্যাভারেজ ধরে রাখতে পারেন পার ডে থাকা খাওয়ার জন্য 1,500 টাকা কিন্তু কাশ্মীর সি। আপনাকে পার ডে থাকা খাওয়ার খরচ বলে দিলাম, সেটা কিছুটা উঠবে বা কিছুটা নামবে। আর বলে দিলাম গাড়ি ভাড়া। ইন বিটুইন কী হবে সেটা ডিপেন্ড করবে সব সম্পূর্ণ আপনার উপর। আপনি কদিন সেখানে স্টে করবেন বা কত কম খরচে হোটেল চুজ করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সুতরাং টোটাল বাজেট সেইভাবে কিন্তু দিচ্ছি না, দেওয়া যায় না। যারা বলে যে টোটাল এত টাকা লাগবে, অ্যাপ্রক্সিমেট এত লাগবে, দিস ইজ দ্য ভেগ ওয়ার্ড। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কিভাবে আপনি ট্রাভেল করছেন, কি কোয়ালিটি আপনি অ্যাকোমোডেশন চুজ করেছেন তার উপর। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটামুটি কাশ্মীরের একটা ছক। এবার আপনাকে ওভারঅল একটা বলে দিচ্ছি। প্রথম দিন আপনি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন, দ্বিতীয় দিন দিল্লি পৌঁছাচ্ছেন, আর তৃতীয় দিন আপনি জম্মু বা উধমপুর হয়ে শ্রীনগর পৌঁছে যাচ্ছেন। আপনারা যদি ডাইরেক্ট গাড়ি যান তাহলে দ্বিতীয় দিন আপনার ট্রেনে কেটে যাবে, তৃতীয় দিন আপনারা জম্মু বা উধমপুর পৌঁছাবেন। সেদিনটা সেখান থেকে আগে যাওয়ার মতো পরিস্থিতিতে আপনারা থাকবেন না। চতুর্থ দিন গিয়ে আপনি পৌঁছাবেন শ্রীনগরে। তো দিল্লি হয়ে যাওয়ার এটাই সুবিধে, মানে থার্ড ডেতেই আপনারা শ্রীনগর পৌঁছে যাচ্ছেন এবং থার্ড ডেই আপনি হাফ ডে শ্রীনগর এক্সপ্লোর করতে পারছেন। ঠিক আছে, শ্রীনগর তৃতীয় দিন, প্রথম দিন যদি হাওড়া থেকে রওনা হন তাহলে তৃতীয় দিন এই 11টা সাড়ে 11টা নাগাদ আপনি শ্রীনগর পৌঁছে যাবেন। আমি যেভাবে দেখালাম শ্রীনগর পৌঁছানোর, সেইভাবে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে আছে, দেখে নেবেন। সেই দিনটা হাফ ডে শ্রীনগর আপনি লোকাল সাইট সিইং করে নেবেন। ফোর্থ ডে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে সোনমার্গ। সোনমার্গ ঘুরবেন, ঘুরে ফেরত চলে আসবেন। ফিফথ ডে আপনারা চলে যাবেন গুলমার্গ, ঘুরবেন ফেরত চলে যাবেন। সিক্সথ ডেটা ইচ্ছে করলে আপনারা শ্রীনগর যদি এক্সপ্লোর করতে চান করবেন, আমি বলবো করা উচিত, কারণ এই যে লং জার্নিগুলো হচ্ছে তাতে কিন্তু কিছুটা একটু বডি রেস্ট হওয়ার দরকার আছে। হয়ে গেল সিক্সথ ডে। সেভেন্থ ডে আপনারা চলে যাবেন প্যালগাঁও। একটু ভোর প্যালগাঁও থেকে বেরোবেন, তাহলে তাড়াতাড়ি আপনি প্যালগাঁওতে পৌঁছে যাবেন।
পেহেলগাঁওতে পৌঁছে সেই দিনটাই পেহেলগাঁও ঘুরে নিন। আমি বলছি বেশি কিছু ঘুরে টাইম নষ্ট করার ওখানে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি লেজার টাইম হিসেবে আপনারা গেছেন, যেখানে একটু রিল্যাক্স মুডে যাচ্ছেন, তাহলে নেক্সট দিনটা পেহেলগাঁও রাখতে পারেন। না হলে কিন্তু পেহেলগাঁওতে একটা দিনের বেশি থাকার কোনো দরকার নেই। এটা আমি মনে করেছি। অনেকে ইউটিউবার অনেক আছে, আপনাকে বলবে এইভাবে ওইভাবে। আপনি পেহেলগাঁও যাচ্ছেন, ওখান থেকে হোটেলে জিনিসপত্র রেখে আপনি চলে যান চন্দনবাড়ি, ওই পথেই বেতাব ভ্যালি হয়ে যাবে, আরু ভ্যালি হয়ে যাবে। পরের দিন আপনারা বৈশারণ ভ্যালি ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে আসুন অনন্তনাগ স্টেশনে, মানে সেটা হলো অষ্টম দিন। অনন্তনাগ স্টেশন চলে এলেন, অনন্তনাগ স্টেশন থেকে ট্রেন ধরে সিধে চলে আসুন হচ্ছে গিয়ে বানিহাল। বানিহাল থেকে আবার একদম গাড়ি করুন, করে সিধে জম্মু স্টেশন বা উধমপুর স্টেশন চলে যান, দিয়ে আপনারা আপনাদের ঘরের পথে রওনা হয়ে যাবেন। তো এই হচ্ছে কাশ্মীর সিরিজের লেখাজোখা। ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কি করতে হয় জানেন, আমার চ্যানেলে নতুন হলে কি করতে হয় তাও জানেন। সুতরাং সে নিয়ে আর বলছি না। আজকের মতো এই অবধি, পরে আবার দেখা হবে।